বলছে প্রথম কোশ্চেন বলছে প্রথমে এমসিকিউ প্যাটার্ন তোমরা তো জানো। হুম। ফার্স্ট কোশ্চেন এখানে দেখো, দুটি আধান প্লাস কিউ এবং প্লাস কিউ সংযোগ আহ, সরলরেখার মধ্যবিন্দুতে প্লাস কিউ আধানকে স্থাপন করা হলো। সংস্থাটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কিউ আধানটি কি হবে, কত হবে? ফার্স্ট কোশ্চেন বলতে পারবি কত হবে? এক নাম্বার দিয়েছে একটা প্লাস কিউ আধান আছে ছোট হাতের এখানে, আর একটা সরি আর একটা আছে প্লাস কিউ আধান এরকম একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে। কি করে বুঝলে? একদম তাই, একদম তাই। দেখো, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে সংস্থাটি সাম্যে থাকবে, সংস্থাটি সাম্যে থাকতে হবে। তো সংস্থার মধ্যে কে কে আছে? সংস্থার মধ্যে কে কে আছে? একটা প্লাস কিউ আছে বাম দিকে, একটা প্লাস কিউ আছে ডান দিকে, আর একটা বড় হাতের কিউ আছে মধ্যেখানে। তাহলে সাম্যে থাকতে গেলে কি হয়? নেট ফোর্স কত হয়? নেট বলের মান কত হয় সামনে থাকতে গেলে? জিরো হতে হয়, এটা জিরো হবে। এবার দেখো, মধ্যে যে আছে সে তো এমনিই জিরো হবে, প্লাস হোক বা মাইনাস হোক যাই হোক। যদি প্লাস হয় তাহলে মধ্যেরটি কিউ, কিউ আধান, কিউ আধান অবশ্যই শূন্য বল ফিল করবে। কেন শূন্য বল অনুভব করবে কিউ আধানটা? তার কারণ দেখো, এ প্লাস মাইনাস যাই হোক, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় মধ্যেখানে এই দূরত্বটা, তাহলে প্লাস কিউ এই দুজনের মধ্যে আকর্ষণ বল কত হবে? 1/4πε0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার। আর এইদিকেও হবে, দেখো এইদিকের যে আকর্ষণ বল সেটাও হবে 1/4πε0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার। এবার যদি ঠেলা বল হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে এই পজিটিভ একে ঠেলবে, এই পজিটিভ ওকে ঠেলবে। এই ঠেলার যে মান সে দুটো একই হবে। তার মানে এমনি এমনি এটা তোমার মানে এই দুটো বলের যোগফল ভেক্টর যোগ করলে জিরো হয়ে যাবে। কিন্তু তোরা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যালো? কিন্তু যদি আমি এ আর বি এর উপর আধানটার কথা বলি, তাহলে এ এর উপর কে কে বল প্রয়োগ করবে? এর উপর বল প্রয়োগ করবে প্লাস কিউ, আর এর উপর বল প্রয়োগ করবে শুধু কিউ, বড় হাতের কিউ। তাহলে আমি দেখি এ কখন সামনে থাকবে। তাহলে যে শর্তে এ সামনে থাকবে সেই শর্তে বি সামনে থাকবে। তাহলে এতে সাম্যের জন্য, এতে সাম্যের জন্য আমার কি হতে হবে? এতে সাম্যের জন্য হতে হবে যে কিউ এর জন্য প্রযুক্ত বল আর ছোট হাতের কিউ এর জন্য প্রযুক্ত বলের যোগফল শূন্য হতে হবে। তাহলে কত হবে? 1/4πε0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার। এটা হলো এই বড় হাতের কিউ এর জন্য হলো কিউ কিউ বাই এক্স স্কোয়ার, প্লাস এই ছোট কিউ এর জন্য কত হবে? 1/4πε0 কিউ ইন্টু কিউ, দুটোই ছোট হাতের কিউ, বাই কত ডিস্টেন্স? এক্স প্লাস এক্স, 2x। তাহলে 2x এর হোল স্কোয়ার, এটা সমান হবে জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে 1/4πε0 কেটে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো? কিউ কিউ বাই এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার কেটে দাও, একটা কিউ কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে কিউ প্লাস কিউ বাই 4 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে থাকছে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। তাহলে যে এটা যেহেতু এমসিকিউ, এটা মনে রাখবে। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে যদি করা যায়, পট করে এক লাইনে করে দেবে। এটা বোঝানোর জন্য আমি এতগুলো লাইন লিখলাম, কিন্তু এটা এক লাইনে করতে হবে। এই যে পড়েছিল
হুম, কি বলছো? হ্যালো, আগের বার পড়েছিল না? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তারপরটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার টু, নাম্বার টু দিয়েছে সমান ধারকের, সমান ধারকের চারটি সমান ধারকত্বের চারটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1। এদের সমান্তরাল ধারকে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে C1 আর C2 কত? তাহলে মনে করি প্রতিটির ধারকত্ব হচ্ছে, প্রতিটির ধারকত্ব C, কথার কথা C। তাহলে চারখানা আছে, 4 পিস। এবার 4 পিসে যদি সমান্তরাল প্যারালাল করে তাহলে কত হবে? সমান্তরালে কত হবে? 4জনকে যোগ করলে ধারকত্ব কি হয়? পাতি যোগ হয়। তাহলে 4C। প্যারালালে করলে, আর শ্রেণীতে করলে কি হবে? C/4 হবে। কমে যায় আমরা জানি, সমান্তরালে বেড়ে যায় আর এতে কমে যায়। তাহলে এই 4C সমান বলেছে C1, আর এইটা সমান বলেছে C2। সমান্তরালে আমরা কি জানি? নেটটা হয় C ইকুইভ্যালেন্ট সমান হয় C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। সব কটা C বসিয়ে দিয়ে তাহলে 4C পাচ্ছি। আর শ্রেণীতে কি হয়? শ্রেণীতে হয় C ইকুইভ্যালেন্ট 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। তাহলে সবগুলোতে C বসালে কত হবে? 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C সমান হবে 4/C। তাহলে এবার C ইকুইভ্যালেন্ট সমান উল্টে যাবে, C/4 হবে। তাহলে C1:C2 সমান কত হবে? 4C/C/4। তাহলে C1:C2 সমান 4C/C/4, that is equal to 16:1। ওকে, তাহলে C1/C2 16:1 একটাও নাই। ও, দেখো প্রথমে ওরা শ্রেণী বলেছে, পরে সমান্তরাল বলেছে, তাই তো? আমরা ওখানে গন্ডগোল করেছি। ফার্স্ট বলেছে শ্রেণী, ফার্স্ট শ্রেণী বলেছে, তাই C1 হবে অ্যাকচুয়ালি, যদি যদি ফার্স্ট শ্রেণী হয় তাহলে C1 কত হবে? C/4। আর সেকেন্ডে বলেছে সমান্তরাল, সমান্তরাল হলে যোগ হবে, তাহলে C2 সমান হবে 4C। তাহলে এই প্রবলেম অনুযায়ী এটা হবে C1/C2 সমান হবে C/4/4C। তার মানে হবে C/4 ইন্টু 1/4C। তাহলে এটা হচ্ছে 1/16। তাহলে অপশন বি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। একটি হুইস্টন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে এত 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 এত, সংস্থার তুল্য রোধ কত? 3 নাম্বার, 3 নাম্বার এটা দিয়েছে। একটা হুইস্টন ব্রিজ আছে, না বুঝতে পারলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে বলবে। একটা হুইস্টন ব্রিজ আছে, হুইস্টন ব্রিজে কি হয়? এখানে একটা গ্যালভানোমিটার থাকে। রোধগুলো কি বলেছে? 1, 3, 2, 6। তাহলে 1 ওহম, 3 ওহম, 2 ওহম, 6 ওহম। আর গ্যালভানোমিটারের রোধ বলেছে 1000 ওহম। এদিকে এসো। 1000 ওহম গ্যালভানোমিটারের রোধ বলেছে 1000 ওহম। নিয়ে বলেছে সংস্থানের তুল্য রোধ বার করো। তাহলে কি করে বার করবো? ওই দিকটা যাও, যা। তুল্য রোধ কত হবে? কি করে হবে এটা? কে বলতে পারবে? গ্যালভানোমিটারে হুইস্টন ব্রিজের কার্যনীতিতে এটা যদি পি হয়, এটা যদি কিউ রোধ হয়, এটা যদি আর রোধ হয়, এটা যদি এস রোধ হয়, তাহলে এর সাম্যাবস্থায় কি হয়? গ্যালভানোমিটারের বা P/Q সমান R/S, কোনো অসুবিধা নেই। P/R মানে তাই হয়, P/Q সমান R/S। এইটা বা এটা সমান এটা বা এটা, এখানে কি সেটা হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না। দেখো P/Q মানে কত? 1/3। আর R/S মানে কত? 2/6। তার মানে 1/3। তার মানে দুই দিক থেকে বন্ধ করো ওটা। দুই দিক থেকে 1/3 হচ্ছে, 1/3 হচ্ছে। তার মানে এটা তোমার গ্যালভানোমিটার, এটা কিসের শর্ত? এটা হচ্ছে সেই শর্ত যে গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না।
গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দুর জন্য। নিস্পন্দ বিন্দু, তাহলে গ্যালভানোমিটারে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই পার্টটা কাট। গ্যালভানোমিটারে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই পার্টটা বাদ। তাহলে আমার নেট নেট রোধ যদি আমি বার করতে চাই তাহলে গ্যালভানোমিটারের অংশটা বাদ দিয়ে দেবো, কারণ দুই দিকে বিভব একই। তাহলে এটা হবে, এটা 1 ওহম, পাতি ওটা বাদ দিয়ে দিলাম। তারপরে হলো 3 ওহম, আর নিচে কত থাকছে 2 ওহম, তারপরে থাকছে 6 ওহম। 6 ওহম, তাহলে কত হবে 3 আর 1 এ 4, আর 2 আর 6 এ 8। তাহলে এইটা হবে, উপরেরটা হচ্ছে 4 ওহম আর নিচেরটা হচ্ছে 8 ওহম। 4 8 32 বাই 4 + 8 মানে 12। 32/12 সমান হচ্ছে 8 দিয়ে করলে 4 দিয়ে কাটলে 4 8 32, 8 এর 3। তাহলে অ্যান্সার হচ্ছে 8 এর 3 ওহম। তাহলে 2.6, 2.6 হচ্ছে 2.67 ওহম। তুই একটা দাও, আমাকে ফোন করতে হবে। ঠিক, তাহলে এটা হলো তোমার তাহলে এটা তোমার, এটা নেট রেজিস্ট্যান্স বেরোলো। 4 নাম্বারটা দেখো, গরম দুধ নিয়ে এসেছি, তুমি দেবো। 4 নাম্বারেরটা কি দিয়েছে বলো? 4 নাম্বারটা, এগুলো না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলো একটু হ্যাঁ করো, কারণ এগুলোই পরীক্ষায় পড়বে, বুঝলে তো? এগুলোই পরীক্ষায় পড়বে কিন্তু। বলেছে এল দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক এম। দেখো সব আমি কিন্তু ক্লাসে করিয়েছি, কিন্তু এগুলো একসাথে করানো হচ্ছে এখন। এল দৈর্ঘ্যের একটি চুম্বক, এর ভ্রামক হচ্ছে এম। ভ্রামক হচ্ছে এম। এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, এর চৌম্বক ভ্রামক হচ্ছে এম। এই এল দৈর্ঘ্যটাকে এখন কি করা হচ্ছে, এটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হয়েছে। তার মানে এরকম করা হয়েছে এখন। তাহলে ধরে নাও এটা নর্থ পোল ছিল, এটা সাউথ পোল ছিল, এখন এইটা নর্থ পোল হবে, এইটা সাউথ পোল হবে। তাহলে এইখানে যদি চৌম্বক ভ্রামক মানে কি, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি? চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি? ভুলে গেছো সব? চৌম্বক ভ্রামক সমান মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, হয় কি হয় না? হয় না? তাহলে বলতে হবে তো। চৌম্বক দৈর্ঘ্য হয় মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, তাহলে মেরু শক্তি ধরলাম এম ছোট হাতের, আর এখানে দৈর্ঘ্য হচ্ছে এল, এম ইন্টু এল। মেরু শক্তি যদি এম ধরি, তাহলে এখানেও যদি বাঁকিয়ে দিই মেরু শক্তিটা এমই থেকে যাবে, কিন্তু দৈর্ঘ্যটা কত হবে এখানে? দৈর্ঘ্যটা হবে এইটা। তাহলে এইটা যদি আর ব্যাসার্ধের বৃত্ত হয় তাহলে এই জিনিসটা হচ্ছে 2r ব্যাস। তাহলে নতুন এইটা হচ্ছে তোমার বড় হাতের এম আগেকার, তাহলে নতুন ভ্রামক এম ওয়ান যদি আমি ধরি, এটা সমান হবে এম ইন্টু 2r। এবার আমাকে বলো, এই যে এল দৈর্ঘ্য, এটাই তো এটা বাঁকিয়ে দিয়েছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা সেটাই তো এল। তাহলে অর্ধবৃত্তাকারের মানে কোনো একটা বৃত্তের অর্ধেক পরিধিকে কত বলবো? পূর্ণ পরিধি হলে কত হতো? 2πr হতো। তাহলে অর্ধেক পরিধি সমান কত? πr। এই যে এল দৈর্ঘ্য, এই এল দৈর্ঘ্যটাকেই তো তুমি বাঁকিয়ে এরকম করেছো, এরকম করেছো। তাহলে এল যে দৈর্ঘ্য, আর এটা যদি রেডিয়াস আর হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত? πr। আর এটা হচ্ছে এল, তাহলে এল কে তুমি πr বানিয়েছো, তাহলে এটা তো সমান। কি বুঝতে পারছি না? মোরানি, তাহলে এই অর্ধবৃত্তের যে অর্ধ পরিসীমা যেটা, সেটাই তো আমার ওইটা দৈর্ঘ্য। তাহলে আমি আরটা তো নতুন নিয়ে এলাম, জানি না, তাহলে আর এর মান বসাবো। তাহলে আর সমান হচ্ছে এল বাই পাই। তাহলে বসাও, তাহলে এম ইন্টু 2l/π। তাহলে 2টাকে ওইদিকে নিয়ে নাও, 2/π ইন্টু এম ইন্টু এল। তাহলে এম এল মানে কি? আগেকার এম নয়, ক্যাপিটাল এম। তাহলে এখানে তোমার বসাবো 2/π ইন্টু ক্যাপিটাল এম। তাহলে অপশন কি তোমার দেখো? অপশন সি।
ঠিক আছে। তারপর দেখো 5 নাম্বার, 5 নাম্বার দিয়েছে কোনো একটি স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি। তাহলে বিনতি কোণ মানে কি? এইখানে এইটা যদি তোমার প্লেন হয়, এটা যদি অনুভূমিক অনুভূমিক হয় কোনো একটা জায়গাকার, তাহলে যে চুম্বক শলাকাটা থাকবে সেই শলাকাটার উত্তর বা দক্ষিণ মেরু কত ডিগ্রি ঝুঁকবে? লাগবে লাগবে, ফোন করতে হবে, এক্ষুনি ফোন করতে হবে। এটা 60 ডিগ্রি ঝুঁকে থাকবে, 60 ডিগ্রি ঝুঁকে আছে। ঠিক? তাহলে 60 ডিগ্রি ঝুঁকে আছে। এ বলছে অনুভূমিক আর উল্লম্ব উপাংশের অনুপাত কত? তাহলে দেখো আমরা জানি যেই বরাবর ঝুঁকে থাকে সেই বরাবর নেট নেট চুম্বক ক্ষেত্র যায় আই। তা তার একটা অনুভূমিক উপাংশ বার করো, তার একটা উল্লম্ব উপাংশ, এটা অনুভূমিক, এটা উল্লম্ব, এদের দুজনের অনুপাত চেয়েছে। তাহলে এইটা যদি আই হয় টোটালটা, মোট চৌম্বক ক্ষেত্রটা আমরা জানি যেই বরাবর ঝুঁকে থাকে সেই বরাবর যায়। তাহলে আই যদি হয় তাহলে এইচ সমান কত হবে? আই কস থিটা। আর ভার্টিক্যাল সমান কত? ভার্টিক্যাল কম্পোনেন্টটা আই সাইন থিটা। তাহলে হরাইজন্টাল আর ভার্টিক্যালের অনুপাত কত হবে? এইচ বাই ভি সমান আই কস থিটা। অনুভূমিক আর উল্লম্ব বলেছে না? উল্লম্ব, অনুভূমিক আর উল্লম্ব বলেছে, তাহলে আই কস থিটা বাই আই সাইন থিটা। তাহলে এটা কেটে গেলে কট থিটা হবে। থিটার মান কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে এইচ বাই ভি সমান হচ্ছে কট 60 ডিগ্রি। কট 60 মানে কি? 1/√3। তাহলে অপশন বি। এটা এইরকমই দিয়েছে, সিম্পল। তারপরে দিয়েছে দেখো, কি গো এটা ঠিক আছে তো? হুম। নেক্সট, ছয়েরটা। ছয়েরটা বলছে যে এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণকের মান কত হয়? এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদ, অনুনাদ মানে কি? এলসিআর মানে কি? একটা এল থাকবে, একটা সি থাকবে, আর একটা রেজিস্ট্যান্স থাকবে। এল কুণ্ডলী, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স নিয়ে এখানে এসি কারেন্ট দেবো, এসি ভোল্টেজ দেবো। তাহলে আমরা জানি যে এখানে যদি ভোল্টেজ আমি ভি দিই, তাহলে এখানে অনুনাদ কখন হবে? যখন এই দুটোর যে তোমার এই দুটোর যে রিয়াক্ট্যান্স বা প্রতিঘাত, সেগুলোর যোগফল 0 হবে। তাহলে অনুনাদ কখন হয়? যখন এক্স এল সমান এক্স সি হয়। এক্স এল সমান কি হয়? 1/ওমেগা, সরি ওমেগা এল, শুধু ওমেগা এল হয়। ক্যাপাসিট্যান্সের প্রতিঘাত কত হয়? 1/ওমেগা সি। তাহলে এই দুটোর মধ্যে নেট বিভব হয়ে গেল 0। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে আমার এটা কত হবে? ক্ষমতা গুণক কত হয়? কস ফাই সমান কি? এটাকে বলে ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক কস ফাই সমান হয় আর বাই জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে ইম্পেডেন্স, মানে হচ্ছে প্রতিঘাত, আর একটা কি? প্রতিরোধ। এটা হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ মানে কি হয়? এটা সমান হয় রোধ, রেজিস্ট্যান্স প্লাস রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রোধ, প্লাস হচ্ছে প্রতিঘাত। প্রতিঘাত কত হবে? এখানে প্রতিঘাত হবে একটা ওমেগা এল, জে ওমেগা এল -1/j ওমেগা সি। এটা হচ্ছে মোট প্রতিরোধ। তাহলে এটার মান কত হবে? জেড এর মান হয় √আর² প্লাস ওমেগা এল -1/ওমেগা সি এর হোল স্কোয়ার। এবার দেখো, যখন অনুনাদ হবে তখন এই দুটো সমান, তার মানে এই পার্টটা হয়ে যাবে 0। তাহলে প্রতিরোধ সমান হবে পাতি জেড সমান হবে আর। এটা যদি 0 হয়ে যায়, তাহলে জেড সমান যদি আর হয়, তাহলে ক্ষমতা গুণক কস ফাই সমান কত হবে? আর বাই আর সমান হবে 1। তাহলে ক্ষমতা গুণক 1 হচ্ছে অপশন সি। না কত? অপশন সি। কি রে, এসব মনে পড়ছে না? ভুলে গেছিস সব?
মনে আছে তো? একটু একটু করে মনে করে দিবে। মনে করানোর জন্যই এই ক্লাসগুলো করা, যাতে করে কোন জায়গা থেকে কোনটা পড়ছে তোমরা যখন নিজেরা ক্লাসে ঘরে করবে, তখন নিজেদের একটু চাপ চাপ লাগবে যে কোথা থেকে কি আসছে। আমি বলে দিলে একটু তাড়াতাড়ি মনে পড়বে, কিন্তু তোমরা রিভিশন দিতে শুরু করো। যেটুকু পড়েছো অনেক পড়েছো, এবার রিভিশন দাও ঝেড়ে। দেখো, নিচের কোনটি ক্ষমতার একক? যা, কি হলো রে? কি গেল কেন? দেখো 7 নাম্বার বলছে, নিচের কোনটি ক্ষমতার একক? কোনটি ক্ষমতার একক? ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। কি কি দিয়েছে? অ্যাম্পিয়ার সেকেন্ড, তারপরে দিয়েছে ডব্লিউএইচ টা কি রে? ওয়াট আওয়ার, আচ্ছা ওয়াট আওয়ার। তারপরে দিয়েছে অ্যাম্পিয়ার স্কোয়ার বাই ওহম, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম। কোনটা ক্ষমতার একক বলো তো দেখি? এটা আই স্কোয়ার আর, এটা হবে। কারণ আমরা জানি পাওয়ার সমান হয় আই স্কোয়ার আর হয়, বা ভি স্কোয়ার বাই আর হয়। এটা ওয়াট মানে পাওয়ার একক, কিন্তু ওয়াটের সাথে আওয়ার গুণ করলে এটা হচ্ছে শক্তির একক, এটা শক্তি। আর অ্যাম্পিয়ারের সাথে সেকেন্ড গুণ করলে এটা আধানের একক হয়। অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার মানে একক সময়ে কত আধান যায়, তার সাথে সময় গুণ করে দিয়েছো, তাহলে আধানের পরিমাণ হবে। এটা শক্তি। আর এটা তেমন কিছু নেই, এটা জানা নাই কি। তাহলে এইটা হবে একদম একদম তাই। আই স্কোয়ার আর হচ্ছে পাওয়ার, তার মানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম। ওকে, তারপরটা দেখো, 8 নাম্বারেরটা। 8 নাম্বারটা কি বলেছে? নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তরঙ্গ নয় কোনটি? কি কি দিয়েছে? হ্যাঁ, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এক্স রশ্মি। বিটা রশ্মিটা নয়। বিটা রশ্মি কি? বিটার এটা হচ্ছে পাতি ইলেকট্রনের স্রোত, তাই তো? ইলেকট্রন, ইলেকট্রন কণার স্রোত। হ্যাঁ, কি বলছো? তার মানে এটা কণার স্রোত। এটা যেহেতু প্রচন্ড স্পিডে যায়, পা দিস না এটা। যেহেতু প্রচন্ড স্পিডে যায়, তাই আমরা এটাকে রশ্মি বলি, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে তোমার কণার স্রোত। তারপরটা দেখো, তারপরটা দিয়েছে 3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণের ন্যূনতম চ্যুতি তার ন্যূনতম চ্যুতি কোণের সমান। তাহলে এখানে বলেছে দেখো, একটা প্রিজম আছে, এরকম প্রিজম, প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সমান কত বলেছে? 3। এবার প্রিজমের যে কোণ, প্রিজমের কোণ এটা হচ্ছে এ, আর এর মিনিমাম ডেভিয়েশন যেটা হচ্ছে, এখানে যে ডেল্টা এমটা হয়, ডেল্টা এম ইকুয়াল টু এ বলেছে, মিনিমাম ডেভিয়েশন এ বলেছে। তাহলে বলেছে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? তাহলে আমরা কি জানি? মিউ সমান কি? ফর্মুলা কি? সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। জানি না, জানি না। তাহলে এবার এখানে দেখো, এ সমান ডেল্টা এম বলেছে, মানে ডেল্টা এম এর জায়গায় এ বসিয়ে দাও। বসিয়ে যদি আমরা দিই, তাহলে কি পাবো? মিউ সমান সাইন এ প্লাস এ, এ বাই টু, তার মানে 2a/2 সাইন 2a/2 বাই সাইন a/2। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 sin থিটা প্লাস 2 sin থিটা ইন্টু কস থিটা। তাহলে মিউ সমান, এখানে আমি লিখতে পারি পরের পাতায়, 2 sin a/2 ইন্টু কস a/2 বাই সাইন a/2, নিচে আছে। এটা সমান হচ্ছে, মিউ সমান হচ্ছে 3। মিউর মান কত? 3। তাহলে এটা যদি বসাই, তাহলে আমার সাইন a/2 কেটে গেল। তাহলে কস, a/2 সমান হচ্ছে 3/2 বেরোচ্ছে রে। সে কি কাণ্ড! যা ভুল कर दिया। হ্যাঁ, কি বলছিস, কি বলছিস? √3? ও, এটা √3 বলে করা আছে, তাই তো? মানে এটা
এটা এটা 3 নয়। 3 মানে তো 3 নয়, ধর √3, √3 হলে এটা হবে না। তাহলে এটা √3 যদি হয় তাহলে a/2 সমান হবে cos √3/2 কখন হয়? 30 তে cos 30, মানে 30 ডিগ্রিতে √3/2 হয়। তাহলে a সমান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই প্রবলেমে মিউ সমান, প্রবলেমটায় ভুল আছে। প্রবলেমটায় কি ভুল আছে? মিউ এর মান হতে হবে তোমার √3, তবেই আমার অ্যান্সার মিলবে। না হলে তো 3 এর 2 হয়ে গেলে তো বেশি হয়ে গেল না 1 এর চেয়ে। cos থিটার মান 1 এর চেয়ে কোনদিন বেশি হয়? ওকে? তারপর দেখো, বলেছে 9:16, 10 এরটা। 9:16 তীব্রতা অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার হলে ব্যতিচার ঝালরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার মান কত হবে? এটা হচ্ছে দেখো তীব্রতা রেশিও, তীব্রতার অনুপাত, তীব্রতার অনুপাত I1:I2 সমান দিয়েছে 9:16। তাহলে আমাদের ফর্মুলা কি? তাহলে এটা হচ্ছে আপতিত। তাহলে ঝালরের তীব্রতার ফর্মুলা কি? ঝালরের যে তীব্রতা হয় তার ফর্মুলা হচ্ছে কি? I সমান I1 প্লাস I2 প্লাস মাইনাস 2√I1 I2, প্লাসই দিলাম I1 I2 ইন্টু cos থিটা। তাহলে এটা তীব্রতা দিয়ে যদি করি, আর বিস্তার দিয়ে যদি করি, এটা তীব্রতা দিয়ে ফর্মুলা, ডাইরেক্ট তীব্রতা দিয়ে এই ফর্মুলা। আর বিস্তার দিয়ে যদি করি, বিস্তার দিয়ে ফর্মুলা হবে a স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার দেখো তীব্রতা দিয়ে যেহেতু প্রবলেম দিয়েছে তাই এই ফর্মুলা দেবো, এটা আর ব্যবহার করব না। এবার বলো কি বলেছে? তাহলে আমি এইটাকে 9 ধরলাম, এটাকে 16 ধরলাম। এইবার কখন এটা ম্যাক্সিমাম হবে? cos থিটা যদি 1 হয় আর cos থিটা যদি -1 হয় তাহলে মিনিমাম হবে। তাহলে cos থিটাকে একবার +1 বসাবো, তাহলে একরকম পাবো। cos থিটা -1 বসাবো, একরকম পাবো। তাহলে +1 বসালে I max হবে। তাহলে I max সমান, I max কখন হবে? I হবে I max যদি cos থিটা হয় +1। তার মানে I max সমান হবে, I max সমান হবে I1 প্লাস I2 প্লাস 2√I1 I2। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে পাতি √I1 প্লাস √I2 হোল স্কোয়ার। তাহলে কখন I মিনিমাম হয়? I মিনিমাম তখনই হবে যখন cos থিটা ইকুয়াল টু -1 হবে। তাহলে I মিনিমাম সমান কত দাঁড়াবে? I মিনিমাম সমান দাঁড়াবে I1 প্লাস I2 মাইনাস 2√I1 I2। তার মানে এটা সমান কত হবে? √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। তাহলে অনুপাত কত হবে? দাও অনুপাত করে দাও। তাহলে I max বাই I mean সমান হবে এটা √I1 প্লাস √I2 ডিভাইডেড বাই √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। তাহলে বসাও 9 আর 16 বসাও। তাহলে √9 প্লাস √16 বাই √9 নাকি 9 মাইনাস √16 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? 3 প্লাস 4, 3 মাইনাস 4। তাহলে 3 প্লাস 4 মানে হচ্ছে 5। এই 3 প্লাস 4 সমান 5 বলছি কেন? 3 প্লাস 4 সমান কত? 7। 7 বাই এটা হচ্ছে তোমার 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 49। দেওয়া আছে 49:1। ওই যে প্রথমে 4.9 দিয়েছে ওটা ভুল দিয়েছে, ওটা 49 হবে। ঠিক আছে, 49:1 হবে। আচ্ছা, একবারে একই। হ্যাঁ, ওটাই তো বলছি যে একটা ফর্মুলা বলবো, 10 দিকে তোমার রাস্তা খুলে যাবে। বুঝতে পারছো তো? ওই জন্যই টেস্ট পেপার করাটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে আমি বলছি যে তোমরা এখন ক্লাস মিস করো না। কারণ এখন এক একটা ফর্মুলা বললে 10 দিকে তোমার কোশ্চেনের পথ খুলে যাবে। বুঝছো? তো যাই হোক, কেবলমাত্র তোমাদের এর পরের কোশ্চেনটা করি। ঠিক আছে, করো না। না, আমি একটা ফোন করে দেবো। হ্যাঁ, দেখো 11টা, একটু অফিসে ফোন
দাঁড়া আমি একটা ফোন করে নি, হ্যাঁ? ১ মিনিট। তুমি ওখানে গিয়ে বসো, আমি দিচ্ছি তোমাকে, যাও। তারপরে কোশ্চেন গুলো পড়, আমি এটা ফট করে একটা ফোন করে নি অফিস থেকে। विश्वकर्मा जी, हाँ, आज आप आपका है क्या? हाँ, 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 हम किए थे 2 बार। हुँ, क्या वो क्या हुआ कि क्या? कहाँ पे? वो हमारा एक्सट्रैक्शन बीम लाइन में? अरे बस! फिर क्या होगा? अभी कर रहा है क्या ठीक? अच्छा, फिर से चालू हो जाएगा? अच्छा, 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 अच्छा। ठीक है, तो क्या लग रहा है कि हम जाऊँ? ज़रूरत है? अरे ठीक है, मैं देखता हूँ, हाँ, ओके। अगर गप करने के लिए जाएँगे तो जाएँगे। आपके टाइम में क्या ज़रूरत, आप डिस्टर्ब करने के लिए जाएँगे। ঠিক আছে, চলো, চলো, বাই। হুম। নে, দেখো এর পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে 11টা। 11টা কি দেওয়া আছে বলো? বলছে আলোক তড়িৎ যাও। আলোক তড়িৎ ক্রিয়াতে নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা কোনটির সমানুপাতিক? এটা এই কোশ্চেন মেরে চামড়া তুলে দেবো। কে বললি তাপমাত্রা? আলোক তড়িৎ ক্রিয়ায় হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রন সংখ্যা, নিঃসৃত ইলেকট্রন সংখ্যা, কটা ইলেকট্রন বেরোবে সেই সংখ্যাটা কার উপর নির্ভর করে? অপশন গুলো দেখো কি কি আছে। অপশন গুলো দেখো কি কি আছে। কম্পাঙ্ক, প্রাবল্য, তরঙ্গ দৈর্ঘ্য সবগুলি। হ্যাঁ, কম্পাঙ্কের উপর নির্ভর করে না। এখানে এখানে এমন একটা কোশ্চেন দিয়েছে, সবগুলি দিয়ে বেশি চাপ দিয়ে দিয়েছে। দেখো একটা জিনিস আমরা জানি, কার সাথে সমানুপাতিক বলেছে কি, কোনটির সাথে সমানুপাতিক নির্ভর করে নয়, সমানুপাতিক। কোনটা বাড়লে বাড়ে, কোনটা কমলে কমে। তা মনে রাখবে তীব্রতা, হাজার হাজার বার বলেছি, মাথা এমনি তোমাদের কাজ করে না কিনা কি জানি। তীব্রতা মানে কি? কটা ফোটন গিয়ে পড়লো পার সেকেন্ডে। যটা ফোটন পড়বে ততগুলো ইন্টারাকশন হবে, তত বেশি বেশি সংখ্যক ইলেকট্রন তৈরি হবে। তা আমরা এখানে দেখেছি তো যে তীব্রতার সাথে এইদিকে যদি তীব্রতা হয় আর এইদিকে যদি আলোক তড়িৎ প্রবাহ হয়, আলোক তড়িৎ প্রবাহ যদি হয়, তাহলে এটা পাতি পাতি এটা হবে এরকম। তীব্রতা যত বাড়বে আলোক তড়িৎ প্রবাহ তত বাড়বে। এটা কারেন্ট, এটা হচ্ছে তীব্রতা। যত তোমার তীব্রতা বাড়বে, তীব্রতা মানে কি? তীব্রতা মানে হচ্ছে, তীব্রতা সমান কি? তীব্রতার একক ডেফিনেশন কি? তীব্রতা সমান হচ্ছে আপতিত শক্তি, মোট শক্তি বাই ক্ষেত্রফল ইনটু সময়। মানে কি? একক সময়ে একক ক্ষেত্রফলে কত শক্তি গিয়ে পড়ছে সেটা হচ্ছে তীব্রতা। এবার একখানা ফোটনের শক্তি কি হয়? এইচ নিউ। তাহলে মোট শক্তি মানে এন ইনটু এইচ নিউ। এইচ নিউটা কি? একটি ফোটনের শক্তি। একটি ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। এন খানা ফোটনের শক্তি হচ্ছে এন এইচ নিউ বাই ক্ষেত্রফল এ, সময় টি। তাহলে এই যে এন, এটা কি ফোটনের সংখ্যা নয়? তাহলে যত তীব্রতা বাড়বে ফোটনের সংখ্যা তত বাড়বে। ফোটনের সংখ্যা যত বাড়বে তত বেশি তোমার ইতে গিয়ে হিট করবে, ক্যাথোডে গিয়ে, প্লেটে গিয়ে। সেই প্লেটে হিট করলে তত বেশি ইলেকট্রনের সাথে ইন্টারাকশন হবে, তত বেশি বেশি করে তোমার ইলেকট্রন বেরোবে। এটা প্লিজ পরীক্ষা অবধি মনে রাখিও, কারণ এটা পড়বে পরীক্ষায়। ঠিক আছে?
কম্পাঙ্কের উপর কি নির্ভর করে? আলোক তড়িৎ ক্রিয়া হবে কি হবে না সেটা নির্ধারিত করে কম্পাঙ্ক। তুমি যদি বিশাল বিশাল পরিমাণে 1,00,000 ফোটন ফেলছো বা কোটি কোটি ফোটন ফেলছো বা প্রচুর পরিমাণে তীব্র তুমি বিম ফেলছো, কিন্তু সেই বিমের এই যে কম্পাঙ্কটা দেখতে পাচ্ছ এইটা এইটা কম, সূচনা কম্পাঙ্কের চেয়ে কম, তাহলে সারা জীবন সেখান থেকে কোনো ইলেকট্রন বেরোবে না। তাহলে কম্পাঙ্কটা হতে হবে সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি। কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি হতে হবে, তখন তোমার আলোক তড়িৎ ক্রিয়া হবে। আর যদি আলোক তড়িৎ ক্রিয়া হয়, তারপর কি হতে হবে? তোমার এই এন যত বাড়বে তত বেশি কিন্তু তোমার আলোক তড়িৎ প্রবাহ পাবে, ইলেকট্রন বেরোবে। এন বাড়াতে গেলে তোমাকে তীব্রতাটাকে বাড়াতে হবে। এটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো রে, পালিয়ে গেলি নাকি রে? হুম। তো দেখ 12টা দেখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ 3.4 ইলেকট্রন ভোল্ট। ওই স্তরে স্থিতি শক্তির মান কত? তাহলে এইটা হচ্ছে ধরে নাও নিউক্লিয়াস, এইটা হচ্ছে তোমার n equal to 1। এখানে বলছে মোট শক্তি সমান -3.4 ইলেকট্রন ভোল্ট। মাইনাসটা দিতে ভুলে গেছে, ঠিক আছে? তা জিজ্ঞেস করেছে SC 34, তাহলে এটা হচ্ছে মোট শক্তি। আর এটা তাহলে জিজ্ঞেস করেছে স্থিতি শক্তি সমান কত? স্থিতি শক্তি সমান কত জিজ্ঞাসা করেছে। এবার বলো তো দেখি, আমরা জানি মোট শক্তি মানে কি? মোট শক্তি সমান হচ্ছে, হ্যাঁ এটা প্রথম উত্তেজিত স্তর বলেছে, সরি, n equal to 2 হবে, ঠিক আছে? প্রথম উত্তেজিত স্তর বলেছে না? প্রথম উত্তেজিত স্তর, এইটা n equal to 1, এটা n equal to 2। ঠিক, মোট শক্তি বলেছে -3.4 ইলেকট্রন ভোল্ট। তার মোট শক্তি মানে কি? গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। এবার আমরা একটা জিনিস কি জানি, স্থিতি শক্তির মান হয় বেশি তবেই তো আটকে রাখে। গতি শক্তিটাকে যদি আমরা কে ধরি, স্থিতি শক্তি যদি পি ধরি, তাহলে পি সমান হয় দুগুণ অফ কে আর মাইনাস, এই গতি শক্তি হয় পজিটিভ, স্থিতি শক্তি হয় নেগেটিভ, কিন্তু স্থিতি শক্তি হয় দ্বিগুণ নেগেটিভ, তার জন্য মোট শক্তি হয় নেগেটিভ। তাহলে মনে রাখতে হবে, স্থিতি শক্তি স্থিতি শক্তি গতি শক্তির থেকে, গতি শক্তির 2 গুণ নেগেটিভ হয়, 2 গুণ ঋণাত্মক হয়। তাহলে বসাও। তাহলে এবার জিজ্ঞেস করেছে তোমার স্থিতিশক্তির মান কত? তাহলে এখানে আমরা দেখি, তাহলে মোট শক্তি টোটাল এনার্জি, টোটাল সমান হচ্ছে কে প্লাস পি। আমরা জানি পি সমান হচ্ছে -2k। তাহলে এখানে বসাই, তাহলে টোটাল সমান কে -2k, তাহলে মাইনাস মাইনাস কে, এটা হচ্ছে টোটাল। তাহলে টোটাল যদি মাইনাস কে হয়, তাহলে টোটালটা কত দেওয়া আছে? -3.4 ইভি এটা দেওয়া আছে, সমান মাইনাস কে। তাহলে কাইনেটিক এনার্জি কত দাঁড়ালো? 3.4 ইভি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত দাঁড়াবে? -2 ইন্টু কে। তাহলে মাইনাস দুগুণ হবে, মাইনাস দুগুণ। পোটেনশিয়াল এনার্জি বেঁধে রাখে, পোটেনশিয়াল এনার্জি বেঁধে রাখে। কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হয়, হাফ এম ভি স্কোয়ার, ভি এর স্কোয়ার আছে, মাস সবসময় পজিটিভ। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয় এবং দ্বিগুণ নেগেটিভ হয়, যাতে করে ওকে বেঁধে রাখে। তাহলে -2 কে যদি করো তাহলে -6.8 ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে এইটাই হচ্ছে তোমার স্থিতিশক্তি। আমি এগুলো বড় 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 করে করাচ্ছি কেন? যাতে করে তোমাদের কোনোভাবে চাপ না হয়। ওকে, তারপর এটা দিয়েছে দেখো 13টা, একটি সার্বজনীন গেট কি ন্যান্ড আর নর হবে? তার মানে হচ্ছে অপশন ডি, এনএনডি ন্যান্ড নর। এগুলো তো সব রিজু করিয়ে দিয়েছে, আমি কি করা বলতো? ও কমিউনিকেশন কমিউনিকেশন করিয়ে দেবো। ওটা কমিউনিকেশনটা একটা ক্লাস
তাই ২-৩টে কোশ্চেন পড়ে এইগুলো। তা যাই হোক, আমি পরের সপ্তাহে শনিবারে তোমাদের ইলেকট্রনিক্স এর যা, যা বাকি আছে ওটা আ উম রিজুর কাছে যাদের হয়েছে ওগুলো একবার ঝালাই মেরে দেবো। ঠিক আছে? NAND গেট, NOR গেট আর তোমার ওই কমিউনিকেশন এর কোন, কোন জায়গাগুলো পড়তে হবে একটু বলে দেবো। হুম? ওটা পড়ে নেবা। ঠিক আছে? কমিউনিকেশন আমাকেও পড়তে হবে। ঠিক? দেখো ১৪ টা কি আছে? ১৪ টা বলছে যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত বিস্তারের সমানুপাতিক হয় তাকে কি বলা হয়? পরে পড়ে দেখব। ঠিক আছে? দেখতে হবে, এটা পড়ে দেখতে হবে, হ্যাঁ? নাও সেকশন 2, সেকশন 2 এর ১ম টা কি বলেছে? বিকল্পগুলো লক্ষণীয়। যেটা কোনটা কার অর সেগুলো দেখনীয় তাই বলছে। হুম? সেকশন 2 এর গ্রুপ এ কি বলছে? গ্রুপের একটা ১ম টা বলছে একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্টমিটারে রূপান্তর করা যায় কিভাবে? তাহলে গ্যালভানোমিটার টু ভোল্টমিটার কি করে? বলো? কে বলতে পারবে দেখি? কোশ্চেন সবসময় কমন পড়বে দেখবি, চক্ষু ছানা বড়া হয়ে বসে থাকবে। যে সবই কোশ্চেন কমন। বলো? একদম তাই। এই গ্যালভানোমিটারের সাথে উচ্চমানের রোধ শ্রেণী সমবায়ে যোগ করলে এই জিনিসটা ভোল্টমিটারে কনভার্ট হয়। এবং ভোল্টমিটারটা সমবায়ের সাথে প্যারালালে কানেক্ট হয়। ওকে, এগুলো দেখে নিও। তারপর বলছে অথবা সাইক্লোটন যন্ত্রে নিউটনকে কি ত্বরান্বিত করা যাবে? অ্যান্সার হচ্ছে না। সাইক্লোটনে নিউট্রন হবে না। নিউট্রাল পার্টিকেল। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। সাইক্লোটনে চৌম্বক ক্ষেত্র দ্বারা চৌম্বক ক্ষেত্র দ্বারা একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট স্থানে আধানকে বেঁধে রাখা হয়। আধান আবদ্ধ থাকে। আর তড়িৎ ক্ষেত্র দ্বারা তোমার শক্তি বৃদ্ধি হয়। এবার এই চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র এদের যে বল, একটা হচ্ছে কিউ ভি ক্রস বি, এটা হচ্ছে চৌম্বক বল। তড়িৎ বলটা কি? কিউ ইন্টু ই। তোমার তো কিউ থাকতে হবে রে বাবা। কিউ তো লাগবে তবে তো তুমি এই দুটো বল পাবে। তাই এখানে নিউট্রন নিউট্রন যেহেতু নিস্তড়িৎ, নিউটনের ক্ষেত্রে কিউ সমান 0, তাই এই দুই বল থাকে না। তাই অসম্ভব, এটা হবে না, কাটকুট বাদ। তারপর দেখো ২ নম্বরটা কি বলছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রে বি এর অভিমুখ এবং ওই বিন্দুতে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সম্পর্ক কি? এটা বলতে পারবে? কে বলেছে? না, কোশ্চেনটা পড়। বলছে কোন একটা বিন্দুতে বলরেখা ধর গেছে, এটা বলরেখা। এই বলরেখার উপর একটা বিন্দু নিয়েছি এখানে। এখানে চৌম্বক ক্ষেত্রের দিক ধর এইটা বি ভেক্টর, বি ক্যাপ। এটা চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক আর এই পয়েন্টে বলরেখার গতির অভিমুখ, এই দুটোর মধ্যে কি মিল? বলরেখার প্রতিটি পয়েন্টে যে স্পর্শক টানি সেটা কি দেখায়? কোন একটি বলরেখার প্রতিটি পয়েন্টের স্পর্শক কি দেখ, যদি যদি তোমার চৌম্বক বলরেখা হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। আর যদি তড়িৎ ক্ষেত্র বলরেখা হয় তাহলে তড়িৎ ক্ষেত্রে দেবে। তাই বলতে বলেছে তোমাকে যে ওই ওই বিন্দুতে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অঙ্কিত স্পর্শক চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এই কথাটাই বলতে বলেছে। ঠিক? তারপর দেখো কি বলেছে? ৩ নাম্বার, একটি সরু রেখাছিদ্র থেকে নির্গত আলোক উৎসের তরঙ্গ মুখের আকার কেমন হবে? ধরে নাও এখানে একটা সরু এরকম আছে। এখান থেকে তোমার আলো এদিক দিয়ে পড়েছে,
পড়ার পর এখান থেকে বেরোবে, তরঙ্গ মুখটা দেখতে কিরকম হবে? এরকম হবে। এরকম হবে, এগুলো হচ্ছে তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট। আর এইটা হচ্ছে তোমার সরু সরু রেখাছিদ্র। ও রেখাছিদ্র বলেছে, আচ্ছা আচ্ছা। সিলিন্ডার হবে, এটা হচ্ছে সরু বিন্দু বলেছি, আর কোশ্চেন করেছে রেখাছিদ্র। রেখাছিদ্র মানে কি? এই যে প্লেটটা দেখতে পাচ্ছ তার মধ্যে এইরকম এইরকম একটা ফাঁকা আছে, তাহলে বলরেখাগুলো দেখতে কিরকম হবে? এইগুলো এরকম এরকম হবে, তারপরটা এরকম হবে, বড় হবে। তার মানে এইগুলো হবে পর পর সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল হবে। বুঝছো? এই ক্লাসটা হবে, হবে হবে হবে। না না, যা 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 যা, যাও। তারপরে দেখো বলছে অথবা তরঙ্গ মুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কি? দেখো তরঙ্গ মুখ কাকে বলে? তরঙ্গ মুখ কাকে বলে? ধরো এখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, এখানে তরঙ্গ সৃষ্টি হয়েছে। যদি তরঙ্গটা সৃষ্টি হয়, তাহলে বিভিন্ন দিকে তরঙ্গটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এই দিক দিয়ে ছড়িয়ে যাবে, এই দিক দিয়ে ছড়িয়ে যাবে। তাই যদি যদি তোমাকে বলে যে একটা নির্দিষ্ট সময়ে সমদশায় যারা আছে তাদেরকে যুক্ত করো, তাহলে সমদশায় থাকা জিনিসপত্রকে যদি তুমি যুক্ত করে যা পাবে সেটাই হচ্ছে তরঙ্গমুখ। তাহলে সমদশা সম্পন্ন কণা কণা সমূহের অবস্থানের যে এনভেলপ, ওটাকে কি বলে? সঞ্চারপথ। এইটাকে বলা হয় তোমার তরঙ্গমুখ। কেউ কি বুঝতে পারলে এটা কি জিনিস, কি বললাম? ধরো একটা বিন্দু কাঁপছে, এখানে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কাঁপছে, তাহলে ইমাজিনারি নয়, একটা বিন্দু ধর কাঁপছে, ইমাজিন, অবশ্যই এটা ইমাজিনারি, তরঙ্গমুখটা ইমাজিনারি, কাল্পনিক। কিন্তু একটা বিন্দু যদি কাঁপে তাহলে সমদশা সম্পন্ন কিরকম হবে? যারা সমান সমান দূরত্বে আছে। তাহলে একটা বিন্দু থেকে চারিদিকে যদি সমান দূরত্বে থাকে, সেটা দেখতে কেমন হবে? গোল হবে। তার মানে এইটা হবে স্ফিয়ার, গোলক। তাহলে বিন্দু উৎসর জন্য গোলক হোক। একটা বলছে লম্বা লাইন উৎস। লাইন উৎস মানে কি? একটা ধর তার কাঁপতে লেগেছে, একটা তার কাঁপছে টাক 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 করে, তাহলে তার চারিদিকে যেটা সিলিন্ড্রিক্যাল, যেটা আমরা এক্ষুনি করলাম, যেটা পরীক্ষায় পড়েছে, দেখো কোশ্চেনে পড়েছে, এটা হবে সিলিন্ড্রিক্যাল। তাহলে এইটা লাইন উৎসর জন্য হবে। এরপরে একটা নয়, এরপরে আবার একটা হতে পারে, আবার একটা হতে পারে। কারণ এইটা যখন আঁকছি, এইটার যেমন এটার সবকটা সমদশা, এটারও এটার সবকটা সমদশা আলাদা দশা কিন্তু সমদশা, এইটারও তাই সমদশা। তার মানে এই সিলিন্ড্রিক্যাল হবে লাইন উৎসর জন্য। এবার কোশ্চেন করেছে তোমাকে, দেখো প্রথম কোশ্চেনটা করেছে সরু রেখা ছিদ্র। রেখা ছিদ্র মানে কি? লাইন উৎস, তাহলে সিলিন্ড্রিক্যাল হবে, পাতি। আর সেকেন্ড কোশ্চেন কি করেছে? তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? জিরো, কারণ এরা সমদশা সম্পন্ন। তার মানে ডেল্টা ফাই সমান হবে জিরো, নো দশা পার্থক্য। এই জিজ্ঞেস করেছে। ওকে, তারপর 4 নাম্বার, ন্যান্ড গেটের ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লিখো। এটা কি জিনিস রে? ন্যান্ড গেট মানে কি? হ্যাঁ, ট্রুথ টেবিল লেখো, সত্য সারণী। এটা লিখলে কি হবে? ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে একটা অ্যান্ড গেট প্লাস একটা নট গেট, তাই তো? তাহলে এটা এ, এটা বি যদি আমরা ধরি,
NAND মানে দেখতে তো এরকম। এটা A এটা B যদি ধরি, তাহলে A আর B এর মধ্যে কি হতে পারে? আর এখানে রেজাল্ট ধরে নাও C বা Y কিছু একটা ধরে নাও। তাহলে A, B, Y, তাহলে A মানে হচ্ছে ধরে নাও 0, 0 দুটোই না, কিছুই পাঠায়নি। তাহলে AND এ কি হয়? গুণ হয়, তাহলে 0 হবে। হুম। তার মানে হ্যাঁ, A ডট B বার। তার মানে এখানে এটা তার তার উল্টো হবে। তার মানে এটা যদি 0 হয়, এটা 0 হয়, তাহলে গুণ করলে 0 হবে। তার উল্টো করলে 1 হবে, তার 1। তারপরে 0, 1 যদি করি, তাহলে 0 আর 1 এ গুণ করলে কত হবে? তোমার 0 হবে। আর এটা উল্টে গেলে 1 হবে। তারপর 1, 0 যদি করি, তাহলে 1 ইনটু 0 সমান 0, এটা 1 হবে। আর কেবলমাত্র এটা 0 কখন হবে? যদি দুটোই 1 হয়। তাহলে 1 আর 1 করলে এটা 1, তার উল্টো হচ্ছে 0। কারণ দিস ইজ দ্য ট্রুথ টেবিল। ঠিক? দেখো, এরপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি বলেছে দেখো, একটি ধাতব পরিবাহীর উষ্ণতার সাথে পরিবাহিতা, এটা কি আগের বারের কোশ্চেনটা নাকি রে? এই কোশ্চেনটা ডিরেক্ট পড়েছে। এটা আগের বার সবাই উল্টো করে লিখে দিয়ে চলে এসেছিল। বলছে একটা ধাতব পরিবাহীর পরিবাহিতা উষ্ণতার সাথে লেখো। তাহলে আমরা জানি রোধ, ধাতুর ধাতুর রোধ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। কিরকম বাড়ে? আর ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 + α t, এর ফর্মুলাটা জানি না, যাই না? তার মানে এরকম করে যদি আমরা রোধ বলি, রোধ উষ্ণতার সাথে, এটা তাপমাত্রা যদি হয়, উষ্ণতা যদি হয়, তাহলে তাপমাত্রার সাথে রোধ প্রথমে কিছু একটা থাকে, আর জিরো, তারপরে এরকম উপর থেকে, কারণ শূন্য ইতে তো কিছু রোধ থাকবে রে বাবা। তার মানে এটা বাড়তে থাকবে। ঠিক, রোধটা বাড়ে। কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এটা বাড়ে, রোধ বাড়ে। কিন্তু জিজ্ঞেস করেছে পরিবাহিতা কি হয়? পরিবাহিতা মানে কি? 1/রোধ। পরিবাহিতাঙ্ক মানে কি? 1/রোধাঙ্ক। তাহলে এখানে এইটা দেয়নি কোশ্চেন। এটা কোশ্চেন দেয়নি। কোশ্চেন দিয়েছে পরিবাহিতা ভার্সেস তাপমাত্রা। তা আমরা জানি পরিবাহিতা সমান হচ্ছে 1/রোধ। তাহলে রোধ যদি বাড়ে, 1/রোধ কমবে। কি করে কমবে? আঁকি ছবি। তাহলে এখানে হবে ফর্মুলা, তাহলে কি হবে? তাহলে আর ইকুয়াল টু যদি আর জিরো ইন্টু 1 + α t হয়, তাহলে কন্ডাক্ট্যান্স পরিবাহিতা পরিবাহিতা সমান হবে সি সমান 1/r সমান হবে 1/r0 ইন্টু 1 + α t। তার মানে এটা সি সমান, আমি 1/r0টাকে আমি c0 লিখতে পারি, c0/1 + α t। তাহলে এটা দেখতে কিরকম হবে? এরকম। এটা হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা। এটা হচ্ছে উষ্ণতা। তাহলে প্রথমে একটা পরিবাহিতা ছিল, কিছু একটা পরিবাহিতা আছে ধরে নাও 0 ডিগ্রিতে। তারপর ধীরে 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 এটা কমবে। এটা মোটামুটি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের হবে। এটা হাইপারবোলা টাইপের হবে। এক্সাক্ট রেক্ট্যাঙ্গুলার নাও হতে পারে, কিন্তু হাইপারবোলা হবে। এটা আগের বার পরীক্ষায় পড়েছিল। ঠিক আছে? তাহলে ব্যাখ্যা কি করে করব? এই যে ফর্মুলা লিখে দিলাম, এর চেয়ে বড় ব্যাখ্যা কিছু আর হবে না। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, অথবা আমরা কিন্তু কোন একটা টেস্ট পেপার যখন ধরবো, তার একটা কিছু বাদ দেব না। যদি না সেই জিনিসটা আমি পারি, আমি না পারি যদি, তাহলে পরে করে দেবো। একটা লোক সবসময় সব জিনিস নাও পারতে পারে। আর তাদের কাছেই তুমি তাদেরকেই ধরতে পারবে যারা পুরোটা এক্সপোজ করবে তোমাকে। তো নাটকবাজি করলে সেই সমস্ত স্যারগুলোকে বা ম্যাডামগুলোকে তোমার দেখতে ভালো লাগবে, কিন্তু তারা শুধুমাত্র প্রিপেয়ার্ড জিনিসপত্র পড়াবে। তো ঝেড়ে বসে টেস্ট পেপার 2টো বা 3টে পেজ একদম বসে প্রতিটা প্রবলেম করব, প্রতিটা। না হয় পরে করব, বাট একটা কোশ্চেনও আমরা কিন্তু বাদ দেবো না। তাহলে 4টে বা 5টা যদি তুই করে নিস, তাহলে মোটামুটি তোর রেডি হয়ে যাবে পুরো জিনিস। কমন পেয়ে যাবি সব সব। দেখ, একই ধরনের পড়বে, এক্সাক্ট একই তো পড়বে না। প্রতিটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল পয়েন্ট, বলছে 1.5 ভোল্ট, প্রতিটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.2 ওহম অভ্যন্তরীণ রোধের 40টি কোষকে কিরূপ ভাবে বিন্যস্ত করলে
বহিঃপত্তনীতে এত রোধের সাথে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাবো, সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তার মানে কি বলেছে? 40টি কোষ, 40টি কোষ আছে তড়িৎ কোষ। প্রতিটা কোষের কি আছে? এখানে আছে ছোট ইপসাইলন নট আছে, আর অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর আছে। এই নিয়ে তোমার একটা তোমার কোষ তৈরি হয়। এবার বলেছে এইটা হচ্ছে রোধ, আর বাইরে এরকম অনেকগুলো আছে। আর বাইরের যে রোধ, বাহ্যিক রোধ বড় হাতের আর, এইটা সমান কত? এইটা সমান বলেছে 0.5। আর স্মল আর সমান কত বলেছে? 0.2 ওহম। তাহলে এবার বলো তো দেখি, সর্বোচ্চ কখন পায়? সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কখন পায়? যখন তুমি এম খানা, সরি রোধ বলছি, এম খানা যখন তুমি এম পিস কে এরকম করে রাখবে, এই বরাবর এম টি রাখলে, আর এরকম এন খানা করলে, হয় না হয় না, মনে আছে? হ্যাঁ স্যার। এই বরাবর এন করলে, নিয়ে এই টোটাল হলো তোমার, নিয়ে বাইরে একটা রোধ থাকলো আর। তার মানে কি করব? আমার প্রতিটি শ্রেণীতে এম খানা ব্যাটারি থাকবে, আর এইরকম এন পিস, এন সংখ্যক ওরকম সমান্তরাল সমবায় থাকবে। তাহলে এইটাকে বলা হয় মিশ্র সমবায়। তাহলে মিশ্র সমবায়ে করলে, বুদ্ধি করে যদি মিশ্র সমবায় তুমি করো, তাহলে কিন্তু তুমি সব থেকে বেশি কারেন্ট পাবে। তাহলে সব থেকে বেশি কারেন্ট পাওয়ার শর্ত কি? এম আর ইকুয়াল টু এন আর। তাহলে এম আর ইকুয়াল টু এন আর হচ্ছে সর্বোচ্চ পাওয়ার শর্ত। এম আর ইকুয়াল টু এন আর, কোনটা কি দেখেলে? কই বই কই? যা বই নাই। এম আর ইকুয়াল টু এন আর, এটা দেখে লিও। এটা করে আমাকে প্লিজ পাঠিও একটা, প্লিজ ডু অ্যাট হোম। কারণ কি আমি বুঝতে পারছি না কোনটা এম। এম আর ইকুয়াল টু মনে হয় এন আর না কি আছে, দেখে নিস এটা। হ্যাঁ, এটা দেখে নিও, চেক। নিয়ে কারেন্টের একটা আইম্যাক্স এর দেখবি ফর্মুলা থাকবে, কিছু একটা স্কোয়ার ইপসাইলন স্কোয়ার বাই 4 আর না কি একটা থাকে, স্কোয়ার বাই 4 আর না কি একটা হয়। এটা একটু চেক করে নিস। ওকে, যাই হোক, ঠিক আছে। তারপরটা দেখো, 4 নাম্বারেরটা। এম মেরু শক্তি 12 দৈর্ঘ্য সমান, এম মেরু শক্তির একটা দণ্ড চুম্বক আছে, যার মেরু শক্তি হচ্ছে এম, এম মেরু শক্তি, আর যার দৈর্ঘ্য হচ্ছে 12 দৈর্ঘ্য। এই চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুটুকরো করা হলো। তার মানে এই বরাবর ভাঙা হলো, এই বরাবর ভাঙা হলো। বলেছে টুকরো দুটির চুম্বক ভ্রামক কত হবে? তাহলে একটা এরকম হবে, একটা এরকম হবে। তাহলে এর মেরু শক্তি এম ছিল, এরও এম থাকবে, এরও এম থাকবে। খালি দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? তার দৈর্ঘ্যটা হবে অর্ধেক, খালি এল আর এল। তার মানে এদের এল আর এল যদি হয়ে যায়, তার মানে এইটা যদি তোমার চুম্বক ভ্রামক হয়, একদম তাই। তাহলে এম ইন্টু 12 হচ্ছে প্রথমটার, আর এইগুলো যদি আমি প্রত্যেকটার M1 ধরি, তাহলে এম ইন্টু এল, তার মানে হচ্ছে M/2, হাফ হবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হবে দুটিরই। হ্যাঁ, এল এর মান এখন 12। তাহলে প্রতিটি অংশের চুম্বক ভ্রামক ML হবে। ঠিক। তারপরে দিয়েছে অথবা বায়ো-স্যাভার্ট সূত্রটি লিখো, এর ভেক্টর রূপ দেখাও। ভেক্টর রূপ পারবি তো? ডিবি ইকুয়াল টু হচ্ছে মিউ 0, একটু দেখতে হবে, এখনই দেখে নাও, আবার কখন দেখবে? আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডিবি। এরকম করে তোমার একটা তার যাচ্ছে, তাতে আই কারেন্ট যাচ্ছে, ডিএল একটা ছোট্ট অংশের জন্য, আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে যে ডিবি তৈরি হয় এই কারেন্টের জন্য, এই ছোট্ট অংশের জন্য, সেটার ফর্মুলা এটা। তাহলে আমরা জানি এখানে উপর নিচে যদি, এইটা হচ্ছে সূত্র, তাহলে মিউ 0/4 পাই, একদমই তাই। তাহলে আই ডিএল আর সাইন থিটা, একটা আর গুণ করে দিলাম, নিচে হয়ে গেল আর কিউব। তাহলে দেখো ডিএল হচ্ছে এই বরাবর ভেক্টর, এটা ডিএল ভেক্টর, এটা ডিএল ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে ডিএল ক্রস আর হচ্ছে ডিবি এর ডাইরেকশন বসাবে,
তাহলে এটাকে আমরা বলতে পারি a ক্রস b এর মড। তাহলে মিউ 0/4 পাই i বাই r কিউব ইন্টু এটা লিখতে পারি dl ক্রস r তার মান, কারণ সাইন থিটা এন ক্যাপ নাই। তাহলে ডিবি ভেক্টর, তাহলে ডিবি ভেক্টর সমান, এবার আর মান বলবো না, মিউ 0/4 পাই, এটা ভেক্টর করলাম, তাহলে এটা মানটাকে তুলে দিতে পারি আই বাই আর কিউব ইন্টু ডিএল ক্রস আর ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টর রূপ। ওকে, যখন যা থাকবে পরের জন্য ছেড়ে রাখবে না, তখনই সেটাকে কমপ্লিট করবে, তখনই। কোন রকম দেরি করার কোনো দরকার নেই। যখন যেটা পাচ্ছ তখন সেটা লিখে নাও, একবার লিখে নিলে পরে সুবিধা হয়। তারপর দেখো 5 নাম্বারেরটা। 5 নাম্বারটা কি বলছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক না অনুদৈর্ঘ্য? তির্যক। কোন ভাবে কাঁপে? এইদিকে যায় ইলেকট্রিক ফিল্ড, কোন দিকে কাঁপে? এইদিকে কাঁপে না, পারপেন্ডিকুলারলি। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাঁপে? এইদিকে কাঁপে না, তাহলে লম্ব ভাবে কাঁপে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ অবশ্যই তির্যক তরঙ্গ। তড়িৎচুম্বকীয়, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তির্যক তরঙ্গ বলে এর সমবর্তন হয়, সমবর্তন হয় এই সেই জন্য। বাদবাকি কারুর সমবর্তন হয় না, আলো ফালো এদের, আলোর হয়, শব্দ টব্দ এদের হয় না, যারা অনুদৈর্ঘ্য তরঙ্গ। যাই হোক, তারপরে দেখো তারপরটা দিয়েছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা দিয়েছে, মিউ জিরো দিয়েছে, ইপসাইলন জিরো দিয়েছে। বলেছে তরঙ্গের বেগ কত? তাহলে সি সমান আমরা কি জানি? 1/√অফ মিউ নট ইপসাইলন নট। জানি না? জানি না? তাহলে এইটা হচ্ছে তোমার আলোর বেগের ফর্মুলা। যদি নট নট হয় সব, তাহলে 3 × 10⁸ মিটার পার নট নট হবে, ঠিক আছে? তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হবে। তারপরে দেখো সরণ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়? পড়েছে না পড়েনি? সরণ প্রবাহ মাত্রা মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কখন তৈরি হয়? আইডি, যখন তোমার, আবার পাত পাত বলছে, হ্যাঁ পাতের মধ্যে দূরত্ব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা এখানে বলতে হবে যেভাবে, যদি কোনো, এটা বলে দিয়েছি সরণ প্রবাহ বই দেখে লিও। সরণ প্রবাহতে বলা আছে যদি তোমার কারেন্ট, তড়িৎ প্রবাহ যদি ধ্রুবক না হয়, তড়িৎ প্রবাহ ধ্রুবক না হলে, ধ্রুবক না হলে একটা এক্সট্রা কারেন্ট অ্যাড করতে হয় ফর্মুলায়। কোনখানে করতে হয়? কোনখানে করতে হয়? এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রে, অ্যাম্পিয়ারের সূত্রে, তবে এটা সঠিক হয়। এবং এই কাজটা কে করেছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের কারেকশনটা করেছে এবং করে যেটা পেয়েছে সেটা হচ্ছে আইডি। আইডি এর ফর্মুলা কি? আইডি মানে কি? ডিকিউডিটি। এবার কিউ বাই ইপসাইলন নট সমান কি? ই ডট ডিএস নয়? এটা কার ফর্মুলা? ই ডট ডিএস, এটা গাউসের। তাহলে এই এই ই ডট ডিএস যদি গাউস ফর্মুলা হয়, তাহলে এটা ফাই ই বলতে পারি, ইলেকট্রিক ফ্লাক্স। ই ডট ডিএস মানে, তাহলে কিউ এর জায়গায় আমি লিখতে পারি ইপসাইলন নট ফাই ই। তাহলে বসাও, তাহলে এখানে হচ্ছে ডিডিটি অফ ইপসাইলন নট ফাই ই। তাহলে ইপসাইলন নট বাইরে চলে গেল, তাহলে আইডি সমান ইপসাইলন নট বাইরে চলে গেল ডি ফাই ই বাই ডিটি। এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা হচ্ছে সরণ প্রবাহের ফর্মুলা। ঠিক আছে, পড়বে তো একদম। দেখো 6 নাম্বারটা কি বলেছে? কোন তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা বলতে কি বোঝো? অ্যাক্টিভিটি। লাস্ট দিন পড়িয়েছি, কদিন মানে আগের দিন ক্লাসে করিয়েছি, সবই পড়বে। সক্রিয়তা বলতে বোঝায় প্রতি সেকেন্ডে সেই নমুনার প্রতি সেকেন্ডে সেই নমুনার কটি নিউক্লিয়াস ভাঙে, বিঘটিত হয়, কতগুলো নিউক্লিয়াস ভাঙবে। নিউক্লিয়াস তেজস্ক্রিয় বিঘটন ঘটাবে তার মানকে। তার মানে ডিএনডিটি, অ্যাক্টিভিটি এ সমান হচ্ছে
dn dt এবং মাইনাস বসিয়েছি কারণ কমে যায় বলে। ঠিক, এর এসআই একক কি? 20। 120 মান কত? একটা হচ্ছে বেকেরেল একক, বেকেরেল হচ্ছে 1 ডিপিএস, আর 20 হচ্ছে তোমার 3.7 ইন্টু 10 ডিপিএস। কি আগের দিনের ক্লাসগুলো পড়েছো না পড়নি? 120 সমান 120 সমান 3.7 ইন্টু 10 ডিপিএস। তারপরে বিস্তার বিরূপণ দিয়েছে, ওটা দেখে লিও। বিস্তার বিরূপণ বই থেকে দেখো। তার মানে দেখো, যদি আমরা মোটামুটি আহ, মানে এখনো পর্যন্ত যেগুলো আমরা করেছি সেগুলোর মধ্যে থেকে প্রায় 90% কোশ্চেন কিন্তু আমরা করে উঠতে পারছি। এক দুটো বিস্তার বিরূপণ এটা মানে নেক্সট শনিবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওটা কমপ্লিট হলে মোটামুটি আমরা আর চাপ হবে না। নেক্সট গ্রুপ সি। গ্রুপ সিটা পরের দিন করাবো। ওই 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 কোশ্চেনে গ্রুপ সিটা খানিকটা বলে দিই, আর 10 মিনিট বলে দিনই ছেড়ে দেবো। গ্রুপ সি, গ্রুপ সি দেখো 8, ও 7 8 চলছে। 8টা এগুলো বড় কোশ্চেন। গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্য এটা এটা পড়বেই পড়বে। গাউসের উপপাদ্য থেকে একটা প্রমাণ পড়বেই পড়বে, যে কোনো একটা প্রমাণ পড়বেই পড়বে। 3টে প্রমাণ আছে গাউসের উপপাদ্য থেকে, এই প্রমাণগুলো পড়বে 100%। একটা গাউসের উপপাদ্য থেকে পড়বে, আর একটা হচ্ছে তোমার ওই ডাইপোল মোমেন্টের ভ্রামক, এই টাউ ইকুয়াল টু পি ক্রস ই বা ইউ সমান মাইনাস পি ডট ই, এইখান থেকে বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে কোনো অবস্থান, যে কোনো অবস্থানের যে ফর্মুলাটা কি ছিল, পি বাই আর কিউব ইন্টু রুট ওভার অফ 3 কস স্কোয়ার থিটা প্লাস 1 না কি ছিল? একটা ডাইপোলের জন্য যে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে এগুলোর মধ্যে যে কোনো একটা পড়বেই পড়বে। এই কটা যে ইকুয়েশন লিখলাম এগুলোর মধ্যে থেকে দুখানা ইকুয়েশন তোমাদের প্রমাণ পড়বে। সুতরাং এই জায়গাটা ভালো করে তৈরি করে রেখো। তোমাদের যে সাজেস্টিভ যে পড়াশোনা করতে হবে তার যে নোটটা বানাচ্ছিলাম সেখানে কিন্তু এটা আছে, তোমাদের দেবো। ওকে, তা দেখো তারপরটা তাই আছে গাউসের সূত্র, তারপরটাও তাই আছে সুষমইতে ওই যে টর্ক ফর্ক আছে। যাও চলে যাও, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমিও ছেড়ে দিচ্ছি, এখন ছেড়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে চুম্বক ভ্রামকের এখানে দেখো টর্ক, থিওরিটা বাদ দিয়ে যেটা বলছি, টর্ক সমান, টর্কের মান সিগমা দিয়েছে, সিগমা ইকুয়াল টু রো ইন্টু ই। আমরা যেটা পড়ি, আমরা যেটা বলি সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ই। তার মানে টর্কের মান কি বলতে পারি, টাউ সমান পি ই সাইন থিটা, এটা হচ্ছে মান। এবার জিজ্ঞেস করেছে যে তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক কখন হবে, সেটা তড়িৎ ক্ষেত্র সাহায্যে ওর, তাহলে সর্বোচ্চ ভ্রামক কত হবে, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভ্রামক মানে হচ্ছে টর্ক, তাহলে সর্বোচ্চ ভ্রামক কত হবে, সর্বোচ্চ ভ্রামক হবে যখন টাউ ম্যাক্স হবে, তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে টাউ ম্যাক্স সমান হবে সাইন থিটা 1 হলে এটা হবে পি। এবার বলছে যে সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক কখন হবে, তাহলে টাউ ইকুয়াল টু টাউ ম্যাক্স বাই 2। টাউ ম্যাক্স বাই 2 মানে কি, পিই বাই 2। টাউ সমান কি, পি সাইন থিটা, তাহলে পিই সাইন থিটা সমান হচ্ছে পিই বাই 2। তাহলে পি পি কেটে গেল, এখান থেকে আমি পেলাম সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা সমান পেলাম হাফ, থিটা সমান পেলাম 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ করতে হবে, তো বলেছে এটা ছবি এঁকে দেখাও। তাহলে তড়িৎ ক্ষেত্র দিক আঁকো, এটা ই এর দিক। এবার ছবি আঁকো 30 ডিগ্রি, এরকম করে ধরো বলরেখাটা আছে, এদিকে নেগেটিভ থাকবে এদিকে পজিটিভ থাকবে, কেন? তার কারণ হচ্ছে এই নেগেটিভ থেকে পজিটিভের দিক হয়, আর এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, তাহলেই হবে কমপ্লিট। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। ফ্রম 9 থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব।